শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চা কন্যা, আর সত্যিই যেন প্রকৃতির কোলে লুকানো এক সবুজ বিস্ময়। সিলেটের উঁচু নিচু পাহাড়, অনন্ত সবুজের চা বাগান, কুয়াশা মাখা সকাল আর শান্ত নীরবতা, সব মিলে শ্রীমঙ্গল যেন প্রশান্তির আরেক নাম। চায়ের রাজধানী খ্যাত এই জায়গাটি বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। যেখানে রয়েছে ছোট বড় অসংখ্য চা বাগান সহ নয়নাবিরাম মাধবপুর লেক, লাউয়াচড়া জাতীয় উদ্যান, লাল পাহাড়, দার্জিলিং টিলা, রয়েছে লাউয়াচড়া জাতীয় উদ্যানের ভেতর খাসিয়াপুঞ্জি। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গল এবং এর আশেপাশের সমস্ত সৌন্দর্য, আর দেওয়ার চেষ্টা করব একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভ্রমণ গল্প শ্রীমঙ্গলকে নিয়ে। শ্রীমঙ্গল এবং এর আশেপাশের সমস্ত সৌন্দর্য ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হলো শ্রীমঙ্গল শহর। ঢাকা এবং দেশের যে কোনো অঞ্চল থেকে চলে আসতে পারেন এই শ্রীমঙ্গল শহর। এবারের যাত্রায় ঢাকার ফকিরাপুল থেকে রাত 11:30টার হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে জনপ্রতি 570 টাকায় চলে আসি শ্রীমঙ্গল শহর। যাত্রাপথে আমাদের বাস যাত্রা বিরতি দেয় আশুগঞ্জের উজানভাটি হোটেলে। তবে একটা কথা মাথায় রাখবেন, যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক অনেক বেশি থাকে। কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন। আর যদি একটু বাজেট ফ্রেন্ডলি করতে চান বা একটু রিল্যাক্স ট্যুর দিতে চান তাহলে অবশ্যই আসতে পারেন ট্রেনে, যা জনপ্রতি ভাড়া পড়বে ঢাকা থেকে 275 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গলের চৌমনা থেকে শুভ্র সুন্দর হিম শীতল সকালের আপনাদের স্বাগত। আপনারা জানেন যে গতকাল ঢাকার ফকিরাপুল থেকে রাত 11:30টার একটি হানিফ পরিবহনের বাসে করে আমরা রওনা দেই, আর ঠিক পরের দিন সকাল 6টায় এসে আমরা পৌঁছাই এই শ্রীমঙ্গল শহর। জনপ্রতি মাত্র 70 টাকায় সকালের নাস্তা সেরে নিলাম পাঞ্চি রেস্টুরেন্ট থেকে। আর এখন আমাদের প্রথম কাজ হলো সারাদিনের জন্য একটা জিপ বা চাঁদের গাড়ি ভাড়া করে নেওয়া। 15 টাকা দিতে হবে পার্কিং, আপনার গাড়ি ছেড়ে দিচ্ছি আর মাদক করলে 200 টাকা। সারাদিনের জন্য আমরা এই চাঁদের গাড়িটি ভাড়া করে নেই মাত্র 4000 টাকায়। দিনের শুরুতে আমরা যাচ্ছি লাউয়াচড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। কমলগঞ্জ থেকে লাউয়াচড়া যাওয়ার রাস্তাটা ছিল জাস্ট অ্যামেজিং। সত্যিই যেন স্বপ্নের মতো একটি রাস্তা। সকালে হালকা ঠান্ডা কুয়াশা, আর একটু পরে পরে রাস্তার দুপাশে চায়ের বাগান দেখতে যেন সত্যি স্বর্গীয় মনে হলো। আর এই রাস্তার সৌন্দর্য একদম চোখে লেগে থাকার মতো। শতাব্দী সড়ক লাউয়াচড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, মৌলভীবাজার। এখানে যানবাহন সহ অবশ্যই ভিতরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। আর যাওয়ার আগে টিকিট কাউন্টারে অবশ্যই টিকিট কাটতে হবে। আর এখানে টিকিটের যে একটা মূল্য তালিকা আছে সম্পূর্ণটা দেওয়া আছে। যে 12 বছরের ঊর্ধ্বে জনপ্রতি হলো 100 টাকা, আর অবশ্যই 15% ভ্যাট, মানে টোটাল 115 টাকা। 12 বছরের নিচে যদি হয় তাহলে 50 টাকা। বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম অসম্ভব সুন্দর এই রেল লাইনে।
আমরা আছি এখন বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেললাইন লাউয়াছড়া বনের ভিতরে যে রেললাইনটা আছে ওইটাই। আর ইন্টারেস্টিং বিষয় হলো এখানে কিন্তু দুইটা সিনেমার শুটিং হয়েছে। একটা হলো হুমায়ুন আহমেদ স্যারের আমার আছে জল 2008 সালে, আর আরেকটা হলো একটি হলিউড সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, কিন্তু 1955 সালে শুটিং হয়েছে আর 1956 সালের দিকে সিনেমাটা মুক্তি পায়। আর এই রেললাইনটা কিন্তু বিশেষ করে এই জন্যই বিখ্যাত। লাউয়াছড়া রেললাইনের পরে যে আমরা যাইতেছি এই রাস্তাটা দিয়ে, এটা হলো আদিবাসী গ্রামে। তো আদিবাসী গ্রামটা অনেক সুন্দর পরিপাটি। আর এখান থেকে যেতে নাকি মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগে, 30 থেকে 40 মিনিট। আমাদের একটা গ্রুপে আসছে, আমরা 7 জন। তো আমরা গ্রুপের সবাই সামনে আছে আর আমি এদিকটা দিয়ে হলো পিছনে। আর রাস্তাটা ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে, এই যে খাসিয়া বললে এদিকে সোজা এদিকে জিরি পারে, ওইটা না জিরি পারে দেখলাম গেছে। এই যে নিচে ছোট্ট একটা জিরি আছে, জিরি পারে সামনের দিকে খাসিয়া বললে। অবশেষে 1 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা এসে পৌঁছলাম খাসিয়া পল্লীতে। পল্লীটা আসলে যেরকম শুনছিলাম একেবারে পরিপাটি, সত্যি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটু ময়লা আবর্জনা কিছুই নেই। এই যে দেখা যায় এটা মনে হয় ওদের প্রার্থনার স্থান। খাসিয়াপল্লী দেখা শেষ করে আমরা যাচ্ছি নয়নাবিরা মাধবপুর লেক দেখার জন্য। লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মাধবপুর লেক পর্যন্ত যেতে সময় লাগে আনুমানিক 30 থেকে 35 মিনিট। তবে এখানকার রাস্তার দুই পাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন বলতেই পারবেন না। মাধবপুর লেক কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত, যেখানে দেখা মিলবে এক অসাধারণ সুন্দর কৃত্রিম লেকের। আরও দেখা মিলবে পাহাড়ের মতো ছোট ছোট টিলার মধ্যে গড়ে ওঠা অসম্ভব সুন্দর চায়ের বাগান। আর দেখা মিলবে এই লেকের মধ্যে ফোটা পদ্ম ফুলের এবং লাল শাপলার, যা দেখতে খুব সুন্দর এবং চমৎকার দেখা যায়। তো শ্রীমঙ্গল আসলে অবশ্যই আসবেন মাধবপুর লেক, একটা অসম্ভব সুন্দর একটা লেক, আসলে দেখলে একবারে প্রাণ জুড়িয়ে যাবে, দেখার মতোই সুন্দর একটা লেক। যদি শ্রীমঙ্গল ভ্রমণে আসেন তাহলে অবশ্যই আসবেন, রেকমেন্ড করে এখানে আসার জন্য। কেন অন্যান্য যতগুলা পর্যটন স্পট আছে এর মধ্যে অন্যতম সুন্দরতম একটা স্পট হলো যে এটা মাধবপুর লেক। মাধবপুর লেকের পর যে ওয়াকওয়েটা আছে, ওয়াকওয়েটা ধরে হাঁটবেন, সত্যি অসাধারণ একটা ওয়াকওয়ে। আর এটা ধরে হাঁটলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ওয়াকওয়ে দিয়ে একটু সামনের দিকে আগালে টিলার উপরে ওঠার রাস্তা আছে, আর টিলার উপরে উঠলে অবশ্যই যে লেকের যে একটু সৌন্দর্য আছে এটা দেখতে পারবেন। মাধবপুর লেকের সৌন্দর্য দেখে আমরা এখন নিচের দিকে নামছি, আর নামার রাস্তাটা একটু খারাপ, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। পিচ্ছে আনারস নিতেছে 40 টাকা করে একদম। তোমার ভাই শ্রীমঙ্গল এসে শ্রীমঙ্গলের পাহাড়ি আনারস খেয়ে আপনার অনুভূতি কি? ভাই জাস্ট অসাধারণ ভাই, টেস্ট কেমন? মধু ভাই, মধু অসম, আসলে স্বাদের কোনো তুলনা হয় না ভাই। আমিও খাইছি একটু আগে, আসলে অথেন্টিক জিনিসগুলোর টেস্ট একটু পিওরই হয়। এগুলো পাহাড়ে তো আর লাল মাটির জন্য মনে করেন যে স্বাদটা একটু বেশি।
হ্যাঁ এভরিওয়ান, ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থান নূরজাহান টি এস্টেটে। আর এখানকার চা বাগানটা আসলে দেখুন কত সুন্দর। দুই পাশে চা বাগানের মধ্যে দিয়ে হাঁটার রাস্তা সত্যি একদম মনোমুগ্ধকর, অসাধারণ ভিউ, সুবহানাল্লাহ, অসাধারণ। সুবহানাল্লাহ, সৃষ্টি যে এত সুন্দর হইতে পারে, মানে এগুলা আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে নিজ চোখে না দেখলে আসলে বুঝে না। আর ক্যামেরা দিয়ে এত সুন্দর আসলে ক্যাপচার করা যায় না, এগুলো শুধু দুই চোখ দিয়ে দেখার জিনিস আর অনুভব করার। ক্যামেরা তো অল্প একটু, ক্যামেরা দিয়ে কী দেখাবো, এগুলো আসলে ক্যামেরা দিয়ে দেখার মতো কিছুই নেই, শুধু অনুভব করার আর দুই চোখ দিয়ে দেখার। আর এখানকার সৌন্দর্য মাশাআল্লাহ এক কথায় অসাধারণ, অসাধারণ। এখানকার সৌন্দর্যের কোনো তুলনাই নেই। আর শ্রীমঙ্গল আসলে তো অবশ্যই রিকমেন্ড করবো 100% যে নূরজাহান টি এস্টেটে আসার জন্য, কারণ এর মতো সুন্দর আসলে চা বাগান নেই। আর শ্রীমঙ্গলকে তো জানেন অবশ্যই বলা হয় যে বাংলাদেশের চায়ের রাজধানী, এই জন্য বাংলাদেশের চা। আর আসার সময় যে দুই পাশে দেখলাম উঁচু নিচু পাহাড়ে শুধু চা বাগান আর চা বাগান, সত্যি মনোমুগ্ধকর একেবারে, মানে দেখার মতো। আর এটা যে একটা রাস্তা দিয়ে আমরা আসছি সত্যি একদম পয়সা আসলে একটা রাস্তা, মানে এই রাস্তা দিয়ে আসলেই হবে, তার মানে বাগানের ভিতরে যাওয়া লাগবে না, কোনো কিছু দেখা লাগবে না। এত সুন্দর একটা রাস্তা, মানে জাস্ট অ্যামেজিং একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আসলেই একদম পয়সা আসল। শ্রীমঙ্গল আসবো আর চা খাবো না তা তো হতেই পারে না, তাই আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের সবচেয়ে বিখ্যাত আদি নীলকণ্ঠ চা কেবিনে। হ্যাঁ বড় ভাই, মুন্নারে ডাক দিয়ে যান। এই হলো শ্রীমঙ্গলের স্পেশাল চা। শ্রীমঙ্গল আসবো আর এক কাপ চা খাবো না তা কি আর হয়। আমরা একটা স্পেশাল চা খাইতে এসে বললাম নীলকণ্ঠ, আদি নীলকণ্ঠ হচ্ছে একেবারে বংশ পরম্পরা নীলকণ্ঠ চা। দেখে যারা খাইতেছে সবাই রিভিউ দিতেছে খুব খারাপ। আমরা দেখি কি অবস্থা। আর এই যে চাট গুলো এনে টানানো আছে, কোনটা কয় টাকা মূল্য। আমরা চা খাই, খাই স্যার একটা অনেস্ট রিভিউ দেবো চা কেমন। ভাই চা চমক দিচ্ছেন, চা কেমন? ভালো বলো না? রিভিউ পাইলাম দুধ চা ভালো। আর ওই পাশ থেকে যে দেখলাম 7 রঙের চা খাইছে, মাশাআল্লাহ মোটামুটি সবাই জঘন্য লাগছে। এই যেটা হলো একটা অসাধারণ একটা জিনিস, এই যে স্ট্যান্ড গুলো দেখা যায় এগুলো তো সম্পূর্ণ হাতের তৈরি আর কি। সরি, সঙ্গীগুলো সম্পূর্ণ একটু চাক আছে, চা যে গাছগুলো আছে সেগুলো কাইটে নকশাগুলো করা হচ্ছে। কিন্তু দেখতে খুবই অ্যামেজিং, অসাধারণ লাগে দেখতে। হ্যালো এভরিওয়ান, আমাদের শ্রীমঙ্গল পর্বের সর্বশেষ স্পট হলো রাবার বাগান। সে আদি নীলকণ্ঠ থেকে চা খেয়ে আসলাম, যে একদম সর্বশেষ স্পট রাবার বাগানে। এখানে আসলে দেখার মতো আর কিছুই নেই আর কি, মূলত দেখার মতো শুধু এই রাবার বাগানটাই। একটু বাগান আছে, এটা এখান থেকে এই যে ওই পাশ দিয়ে সেটা একটু সামনে বা সুন্দর সুন্দর আর কি, একবারে সিরিয়ালভাবে সাজানো গুছানো একটা বাগান। জাস্ট এইটুকু, যে এখানে দেখার মতো এই করার মতো কিছু নেই। আসলেন শেষ বিকেলের দিকে, যে একটা ছবি টবি তুললেন, জাস্ট এইটুকু, এর বাইরে আসলে কিছুই না। আর বা একটু মনের মধ্যে একটু কৌতূহল থাকলে এইটুকু দেখতে পারবেন রাবারগুলো কীভাবে আসলে উৎপাদন করা হয়। মানে গাছ থেকে মূলত এই যে আটা আছে, গাছের আটা বা কষ যেটাকে বলে, এই যে এটা
থেকে বাটিটার মধ্যে এই বাটিটার মধ্যে প্রসেসিং করে রাখা হয় আর কি। এখানে হয়তো যে কোনো একটা কারণে যে রাখছে বাটিটা দেয় নাই বা এটা করার জন্য প্রথমটা পড়ার জন্য কী যেন এটা ওরা ভালো জানে, হয়তো কিছুক্ষণ পরে এই বাটিটা দিবে, বাটির মধ্যে আটা জমবে আর এটার থেকে মূলত প্রসেসিং করা হয় আর কি সম্পূর্ণটা। আর শ্রীমঙ্গল পর্বের আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম।